আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলছেন জোনায়েদ সাকি। জানাবো বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর করার দাবি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি। জানাবো আমদানিতে কমেছে পেঁয়াজের দাম, নতুন ও পুরনো আলু বিক্রি একই দামে। জানাবো ভারত বাংলাদেশ ট্রেন সার্ভিস আর চালু হবে ধোঁয়াশা। এবং সর্বশেষ জানাবো ভোজ্য তেলে সিন্ডিকেটের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ কাম্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সকলের সমর্থন নিয়ে তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে এসেছে এই অন্তর্বর্তী সরকার। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, এটা সরকারের মনে রাখা দরকার। আমাদের সকলেরও মনে রাখা দরকার, কারণ এই সরকারের সাফল্য মানে আমাদের সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন। সে কারণে জনগণকে সতর্ক থাকতে হবে। জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের লাখো ছাত্র, তরুণ, শ্রমিক, শিশু, কিশোর, অভিভাবক সকল স্তরের মানুষের একটি সংগ্রামের ফল অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিবাদের ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে, আর ভারতের গণমাধ্যমের একটি অংশ এবং বিজেপি তাদের নিজেদের স্বার্থে এই পতিত ফ্যাসিস্টদের সাহায্য করে যাচ্ছে। বাংলাদেশকে বিচিত্র করছে। এখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নেই, বৌদ্ধদের নিরাপত্তা নেই, কিংবা চাকমা, বার্মা, ত্রিপুরা সহ অন্য জাতির সদস্যদের নিরাপত্তা নেই। এখানে নাকি নারীরা নিরাপদে নেই। হ্যাঁ, তবে 5 আগস্টের পর কিছু হামলার ঘটনা ঘটেছে, তদন্ত করেন, কারণ এরা যেভাবে এটাকে প্রচার করেছে তাতে বলা যায় এটাতে তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে। তিনি আরো বলেন, পতিত ফ্যাসিস্টরাই হামলা করতে পারে, তদন্ত করেন, প্রত্যেকটি ঘটনারই বিচার করতে হবে। আমরা পরিষ্কার করে বলি, কোনো ঘটনা আমরা ধামাচাপা দিতে চাই না। এদেশের সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষ নিরাপত্তার সঙ্গে থাকবে, এটা আমাদের অঙ্গীকার, সরকার অঙ্গীকার। এর ব্যর্থতায় যারা ঘটাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, এটাই আমাদের সামনের শপথ। জোনায়েদ সাকি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠিয়েছে, আবার সেখানে যুদ্ধ চলছে। নানা দিক থেকে আমাদের জাতীয় নিরাপত্তা আজ হুমকির মুখে। কাজে সেই দিক থেকে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ থাকা দরকার। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যেমন রাষ্ট্র পরিচালনা রক্ষার দায়িত্ব দিয়েছে জনগণ, আবার এই জনগণের সমস্যা সমাধানের দায়িত্ব আপনাদের। সরকার যত বেশি জনগণের সমস্যা সমাধান করবে, জনগণ তত ঐক্যবদ্ধ হবে। তিনি আরো বলেন, আউটসোর্সিং কর্মচারীদের ঠিকাদাররা রীতিমতো দাসত্বের জীবন ছেড়ে দিয়েছে। জনগণের ন্যায্য দাবি মানুন। হাজার হাজার লাখ লাখ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করবে, পাশে এসে দাঁড়াবে। কোনো ষড়যন্ত্র এই বাংলাদেশকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু জনগণের দাবি না মেনে দীর্ঘসূত্রিতা করে কেবল ষড়যন্ত্রের কথা বললে এটা কার্যকর হবে না। জোনায়েদ সাকি বলেন, 1972 সাল থেকে সংবিধান একটি স্বৈরাচারী ক্ষমতার সংবিধান। এই সংবিধানকে নানা সময় কাটাছেঁড়া করা হয়েছে এবং সর্বশেষ শেখ হাসিনা একটি ফ্যাসিস্ট সংবিধান পরিণত করেছে। পুরো শাসনকে একটি ফ্যাসিস্ট শাসনেই পরিণত করেছে। রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে জনগণকে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। এই ব্যবস্থা বদলাতে হবে। বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর করার দাবি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরিবর্তন করে আগের নাম বাংলাদেশের রাইফেলস বিডিআর পুনঃস্থাপন সহ আর দাবি জানিয়েছেন কারা নির্যাতিত বিডিআর পরিবারের সন্তানেরা। বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তাদের অন্য দাবিগুলো হলো, ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করতে হবে। 16 বছর ধরে কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের নিঃশর্ত কারাগার মুক্তি দিতে হবে। হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পূর্ণ তদন্ত শুরু করতে হবে। নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে। সব বিডিআর সদস্যদের আনুমানিক 18,520 জনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ, বেতন ভাতা ও পেনশন পুনর্বাসন করতে হবে। 25 ও 26 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে এবং 24-এর শহীদদের নিয়ে উপহাসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি আধুনিক ভাষা
ইনস্টিটিউটের অধ্যাপক শিশির ভট্টাচার্য এবং গণঅভ্যুত্থানে গণহত্যা সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি নিজামুল হক ভূঁইয়া সহ ফ্যাসিবাদের সব দোষর শিক্ষকদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এই সময় আওয়ামী লীগের আমলে করা সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রূপরেখা প্রণয়নের দাবি জানান শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা হই হই রই রই শিশির তুই গেলি কই, বিশ্বনবীর অপমান সইবে না মুসলমান, ধর্ম শহীদ নিয়ে তামাশা চলবে না। শিশির নিজামুল হকের দুই গালে জুতা মারো তালে তালে, অবৈধ দালালদের ফ্যাসিবাদের সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও, শিক্ষক সমিতি বয়কট, ফ্যাসিবাদের দালালের হুঁশিয়ারি সাবধান স্লোগান দিতে থাকেন। আমদানিতে কমেছে পেঁয়াজের দাম, নতুন ও পুরনো আলু বিক্রি একই দামে। পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। নতুন পেঁয়াজ আসার ফলে ও ভারত থেকে আমদানি হওয়া সব ধরনের পেঁয়াজের দাম কমেছে, প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। সব ধরনের পেঁয়াজের একই চিত্র আলুর ক্ষেত্রে হওয়ার কথা থাকলেও তা হয়নি। বাজারে নতুন ভারতীয় আলু এসেছে বেশ কিছুদিন আগেই, এখন দেশি নতুন আলু চলে এসেছে। তবে বাজারে নতুন আলু আসার পরেও কমেনি পুরনো আলুর দাম। সমানতালে একই দামে বিক্রি হচ্ছে নতুন পুরনো আলু। শনিবার 7 ডিসেম্বর একই দিনে দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে এসেছে 1171 টন পেঁয়াজ। ভারত থেকে এই পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, ফলে এর প্রভাব পড়েছে বাজারে। কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশে উৎপাদিত পেঁয়াজের বাজারে আসতে শুরু করেছে, এর ফলাফলও বাজারে দৃশ্যমান। আজকে বাজারে প্রতি কেজি ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। এর মধ্যে ছোট ও বড় সাইজের পেঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। তবে দুই একটি দোকানে ভারতীয় পেঁয়াজ 80 টাকা বিক্রি করতে দেখা যায়। ভারতীয় নতুন আলু বাজারে এসেছে কিছুদিন আগে, এখন দেশি নতুন আলু চলে এসেছে। এর পরেও পুরনো আলুর দাম এখনো কমেনি। নতুন আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, পুরনো লাল আলু 80 টাকা, সাদা আলু 80 টাকা, বড় আলুর 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। এক্ষেত্রে শুক্রবার তুলনায় নতুন আলুর দাম কেজিতে কমেছে 20 টাকা, তবে পুরনো সব ধরনের আলুর দাম রয়েছে অপরিবর্তিত। বিক্রেতারা মোহাম্মদ লিটন বলেন, ভারত থেকে অনেক পেঁয়াজ আসছে তাই দাম কমেছে, আবার দেশি পেঁয়াজও আসতে শুরু করেছে, দাম আরো কমে যাবে। নতুন আলুর দাম কমেছে অথচ পুরনো আলুর দাম এখনো কমেনি কেন? তিনি বলেন, পুরনো আলু এখনো মানুষ কিনছে, আবার অনেক চাষি চাষ করার জন্য পুরনো আলু কিনে নিচ্ছেন, তাই দাম কমছে না। আরেক বিক্রেতা শরীফ বলেন, পুরনো আলু দিয়ে যেভাবে কাজে রান্নার ক্ষেত্রে করা যায় সেটা নতুন আলু দিয়ে করা যায় না। পুরনো আলুর মতো পরিপক্ক হতে নতুন আলুর আরো 2-3 মাস সময় লাগবে, তাই হোটেলগুলো এখনো পুরনো আলু ব্যবহার করে। চাহিদা থাকা এটার দাম কমছে না। এদিকে বাজার করতে আসা মাহবুজুর রহমান বলেন, পেঁয়াজের দাম কমেছে ভালো, তবে আরো কমা উচিত। আলু যে আমরা 80 টাকায় কিনি এটি মানা যায় না, কিছু তো করারই নাই, বাধ্য হয়ে কিনছি। ক্রেতা শারমিন বলেন, নতুন আর পুরনো আলুর দাম একই, এটা কিভাবে হয়? এরকম তো হয় না। এবার আলু বেশি দামে কিনে খেতে হলো। এখন যেহেতু দুই আলুর দাম একই, তাই নতুন আলুই নিচ্ছে, এটাই ভালো। পুরনো আলু এখন দ্রুত নষ্ট হয়, আবার গাছ হয়ে যায়। ভারত বাংলাদেশ ট্রেন সার্ভিস আর চালু হবে? ধোঁয়াশা। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রবন্ধন মিতালি এক্সপ্রেস সার্ভিস। 5 মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে ভারতের মাটিতে ফিরেছে মিতালি এক্সপ্রেস। বাংলাদেশের ইঞ্জিন ট্রেনের বগিগুলোকে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসা হয়। হলদিবাড়ি স্টেশনে পৌঁছানোর পর সেই ইঞ্জিন ফিরে যায় বাংলাদেশে। এরপর হলদিবাড়ি থেকে ফাঁকা বগিগুলোকে ইঞ্জিনের সাহায্য নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই প্রসঙ্গে হলদিবাড়ি স্টেশন মাস্টার অমিত তেওয়ারি সংবাদ মাধ্যমকে জানান, ট্রেনের বগিগুলো এসেছে, ট্রেনের সব কামরাই অক্ষত রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক প্রতিহিংসার প্রভাব পড়েনি কোনো বগিতে। মিতালি এক্সপ্রেস ভারত বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রেন হিসেবে পরিচিত। গত মঙ্গলবার 10 ডিসেম্বর কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে এই ফাঁকা ট্রেনটি। গত 17 জুলাই ছিল মিতালি এক্সপ্রেসের শেষ যাত্রা। তারপর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ট্রেনটি আর চলাচল করেনি। বিশেষ করে কট্টরপন্থী মৌলবাদী তাণ্ডব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে ট্রেনটি বন্ধ হয়ে যায়। তবে এবার দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মিতালি এক্সপ্রেস আবার ভারতে ফিরে এসেছে, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মিতালি এক্সপ্রেসের রুট ছিল নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা স্টেশন পর্যন্ত। জুলাইতে ঢাকায় সরকার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের বাস পরিষেবা কিছুদিন বন্ধ থাকার পর তাও সচল হয়েছে। কলকাতা বা দিল্লির সঙ্গে আকাশপথ পূর্ণবহাল হয়েছে, ঢাকা বিমানবন্দরের যোগাযোগও। কিন্তু কোনো অজ্ঞাত কারণে দুদেশের রেল যোগাযোগ পরিষেবা বন্ধ হয়ে যায়।
19 জুলাই থেকে বন্ধ কলকাতা ঢাকা মেট্রো এক্সপ্রেস। 20 জুলাই থেকে বন্ধ কলকাতা খুলনা বন্দর এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে অনুরোধে জুলাই মাসে এই দুটি রুটের ট্রেন বন্ধ হয়েছিল, ফলে অসুবিধায় পড়েছে দুই দেশের সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ। এদের কেউই চাইলে বিমানে সফর করার সামর্থ্য রাখে না। এদিকে বাস যাত্রা রোগীদের ক্ষেত্রে কষ্টকর। 21 নভেম্বর এই বিষয়ে এসেছিল নতুন বিজ্ঞপ্তি, যাতে জানা গিয়েছিল রেক ফিরলেই চলবে ট্রেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।